সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা গত ৩ দিন ধরে একই পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি জানান, ওনাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি তা গ্রহণ করতে পারছেন। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ পেলেই তাকে বিদেশে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেওয়া এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে আমরা যুক্তরাজ্য, সৌদি আরব, চীন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে আলাপ করছি। এর ভিত্তিতেই তার চিকিৎসা অব্যাহত আছে এবং থাকবে। সংকটময় মুহূর্তে আমরা আপনাদের সবার সহযোগিতা চাই এবং আপনাদের মাধ্যমে আমাদের দলের সকল স্তরের নেতাকর্মী, সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি আমাদের একটাই অনুরোধ, সবাই চলুন আমরা দায়িত্বশীল আচরণ করি এবং রোগীর চিকিৎসার জন্য সর্বোৎকৃষ্ট যে সহযোগিতা প্রয়োজন সর্বোচ্চ সংযম এবং ধৈর্যের পরিচয় দেই। ইনশাআল্লাহ এত মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করবেন। কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতরা হলেন মানিক মুন্সির ছেলে এরশাদ আলী, মানিক মুন্সির বোন কুলসুম বেগম ও আলতাফ হোসেন। পুলিশ জানায় 18 শতক জমি নিয়ে দুই পক্ষের বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় দুপুরে উভয় পক্ষের সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই দুজন ও হাসপাতালে আনার পথে আরেকজন মারা যায়। খুলনায় আদালতে হাজিরা দিয়ে যাওয়ার সময় দুজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে নিহত হয়েছেন 2 জন। সকালে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জনবহুল এলাকায় দুপুরের দিকে 2 যুবককে গুলি করে সন্ত্রাসীরা। গুলির শব্দ শুনে এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ওই 2 যুবককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। পুলিশ বলছে, গুলিবিদ্ধ 2 জন হলেন নতুন বাজার এলাকার মান্নান হাওলাদারের ছেলে হাসিব হাওলাদার ও রাজন। হাসিবের ভাই শাকিল হাওলাদার বলেন, কিছুদিন আগে তাদের ভাইয়ের নামে একটা অস্ত্র মামলা হয়। সেই মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন তার ভাই। চলতি সপ্তাহে আরও বেশ কিছু বড় মামলার তদন্ত রিপোর্ট ও ফরমাল চার্জ ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন। সেই সঙ্গে পলাতক আসামিদের দেশে আনার ব্যাপারে সরকার যথেষ্ট তৎপরতা চালাচ্ছে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন শেষে এসব কথা বলেন তিনি। এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু আগামীকাল। এর আগে মামলায় অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে করা ইনুর রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এ 2 সদস্যের বিচারিক প্যানেলে হয় এ বিচারিক কার্যক্রম। এদিকে জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় আসামি পক্ষের সাফাই সাক্ষ্য গ্রহণের তারিখ আগামী 8 ডিসেম্বর নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল 1। ক্ষমতা সেটাকে তারা বলার চেষ্টা করেছেন এটা যথার্থ না। একটা জায়গায় তারা জুলাই বিপ্লবকে, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটাকে তারা সো কল্ড বলার চেষ্টা করেছেন এবং এই দুটো শব্দ বলার মাধ্যমে আমরা বলেছি যে তারা শুধুমাত্র আদালতের অবমাননা করেননি, একই সাথে রাষ্ট্রদ্রোহিতা এবং জুলাই বিপ্লবকে ছোট করা, এটা সেডিশাস, কন্টেমশাস এবং এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। তারা রাষ্ট্রের অস্তিত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আদালতের বিরুদ্ধে আদালতের অস্তিত্বের বিষয়ে কথা বলা এবং অন্যান্য যে কথাগুলো উনি বলেছেন আমাদের লেখাগুলো পড়ে, সেটা শুধুমাত্র আদালত অবমাননার সাথে সংযুক্ত নয়, রাষ্ট্রদ্রোহিতাও হতে পারে, কিন্তু আমাদের বিচার্য বিষয় এখানে আদালত অবমাননার এবং এই পোর্শনটুকুই উনি আমলে নিয়ে রুল ইস্যু করেছেন। আশ্বাস দেওয়া রাজনীতিতে একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে, তবে জামায়াতে ইসলামী আশ্বাস নয় বাস্তবায়নে বিশ্বাসী, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মহাখালীর BMRC ভবনে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাজ থেকে বৈষম্য দূর করতে রাজনীতির মধ্যে সকল নীতি অনুসরণ করার আহ্বান জানান তিনি। ঐক্যবদ্ধ জাতিসত্তা গঠন ছাড়া দেশ সামনে আগাবে না মন্তব্য করে তিনি বলেন, সকল ক্ষেত্রে সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে। দেশ থেকে দুর্নীতি দূর করতে জামায়াত বদ্ধপরিকর বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। আপনারা দোয়া করবেন, আমরা
যদি দেখতে যাই আমাদের চিন্তা এতটুকুতে থামবে না ইনশাল্লাহ, আমাদের চিন্তা আরো বহু দূরে। এটা আজ হোক কাল হোক, আমরা বিশ্বাস করি সদিচ্ছা থাকলে, পরিশ্রমী হলে, আপনাদের ভালোবাসা পেলে সবগুলাই অর্জন করা সম্ভব হবে ইনশাল্লাহ। সেই দিন অগ্রিম সুসংবাদ দিয়ে রাখতে চাই, সমাজের কোনো সেকশনের কোনো দাবি দাওয়া নিয়ে সরকারের কোথাও কোনো ধর্ণা দিতে হবে না এবং কোনো মিছিল মিটিং করতে হবে না। সচিবালয়ের মন্ত্রী পরিষদ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দুপুরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দর্শক, এই মুহূর্তে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, সচিবালয়ে আগুনের বিষয়ে কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ধন্যবাদ আমাতুল আপনাকে। আসলে ঠিক যেমনটি বলছিলেন যে আমরা সচিবালয়ের নবনির্মিত 1 নম্বর ভবনটির সামনে এখন দাঁড়িয়ে রয়েছি। যেই ভবনটি অল্প কিছুদিন আগেই আসলে এই ভবনটিতে কার্যক্রম শুরু হয়েছে। একটি অত্যাধুনিক 20 তলা ভবন এটি। এই ভবনটি সাধারণত এটি আসলে ক্যাবিনেটের জন্য তৈরি করা হয়েছে। আমরা একটু যদি দেখাতে চাই, অল্প কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা 2টার দিকে এই ভবনেরই 9ম তলায় একটি ছোটোখাটো একটি অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস যে বিষয়টি আমাদেরকে জানিয়েছে, আসলে হয়তোবা শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে তারা এখনও বিষয়টি আসলে খতিয়ে দেখছে, তদন্ত করে দেখছে। তারপর পরেই তারা হয়তো বা বলবেন। তারা আসলে এখনও শিওর নয় কি থেকে বা কিভাবে অগ্নিকাণ্ডের এই সূত্রপাত হলো। তবে একটি বিষয় হলো যে অগ্নিকাণ্ড সূত্রপাত বেলা 2টায় হলো, 2:30টার মধ্যেই কিন্তু সব আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তেমন কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। যেহেতু এই ভবনটি একটি অত্যাধুনিক ভবন, এখানে সব ধরনের অগ্নি নির্বাপনের ব্যবস্থা রয়েছেন। আরেকটি বিষয় হলো যে সচিবালয়ের ভেতরেই রয়েছে একটি মিনি ফায়ার সার্ভিস স্টেশন। সেই স্টেশন থেকে আসলে এখানে খবর পাওয়ার মাত্র 2 মিনিটের মধ্যেই কিন্তু ফায়ার সার্ভিসের গাড়িগুলো তারা এখানে পৌঁছাতে পেরেছেন এবং এখানে আশেপাশ থেকে মোট 3টি ইউনিট কিন্তু এই সচিবালয়ের ভেতরে প্রবেশ করেছেন এবং তারা আসলে অল্প সময়ের মধ্যেই এই ভেতরের যেই সিস্টেম রয়েছে সেগুলো ব্যবহার করেই তারা কিন্তু এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। তেমন কোনো ক্ষতি সাধিত হয়নি। তবে আসলে আমরা একটি বলতেই চাই যে অগ্নিকাণ্ড সচিবালয় হচ্ছে একটি কেপিআইভুক্ত অঞ্চল। এই অঞ্চলে আসলে অনেক গুরুত্বপূর্ণ, অর্থাৎ রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজকর্মগুলো এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। রাষ্ট্রের প্রাণকেন্দ্র যেটিকে বলা হয় সচিবালয় আসলে এই ধরনের অগ্নিকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। যারা এখানে রয়েছেন, যারা কর্মচারীরা রয়েছেন, আমরা দেখতেই পাচ্ছি এখনও পর্যন্ত তারা আতঙ্কে রয়েছেন এবং ভবনটিতে অগ্নিকাণ্ডের খবর শোনার সাথে সাথেই কিন্তু সকলেই কিন্তু ভবনের নিচে নেমে আসেন এবং আমাদেরকে যে বিষয়গুলো জানিয়েছেন যে তারা হঠাৎ 9 তলায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত দেখতে পান। তারা বলছেন যে একটি বাথরুমের ভেতরে তারা যখন যাচ্ছিলেন তখন হঠাৎ করেই চারিদিকে ধোঁয়া ছেয়ে যায় এবং অ্যালার্ম বেজে ওঠে। সেই খবরটি পেয়ে সাথে সাথেই তারা নিচে নেমে আসে। এর আগেও আমরা যে বিষয়টি দেখেছি যে সচিবালয়ে কিছুদিন আগেও কিন্তু একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছেন, যেই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাষ্ট্রের অনেক দলিল, অনেক কিছুই আসলে সেটাতে পুড়ে গিয়েছেন। এরপরে কিন্তু সর্বোচ্চ আসলে সতর্কতা ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারপরও এই ধরনের ছোটোখাটো অগ্নিকাণ্ড আসলে কোনোভাবেই কাম্য নয়। এখানকার লোকজন, কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন বিষয়টি আরও গভীরভাবে তারা খতিয়ে দেখবেন। সব ধরনের ব্যবস্থা এখানে রয়েছেন। অগ্নিকাণ্ডের জন্য একটি ফায়ার সার্ভিস স্টেশনও রয়েছেন। অর্থাৎ আমরা বলতে পারি যে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির তেমন কোনো সংবাদ আমরা এই অগ্নিকাণ্ড থেকে পাইনি। অগ্নিকাণ্ডের কারণটি সম্পর্কে এখনও পর্যন্ত আমরা শিওর হতে পারিনি আসলে কি থেকে অগ্নিকাণ্ড হয়েছেন। আমরা পরবর্তী তদন্ত করার পর তারা আমাদেরকে জানালে হয়তো বা আপনাদের মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। আমাতুল। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় অগ্নিকাণ্ডের বিষয়ে সর্বশেষ জানাছিলেন সহকর্মী রাকিব হাসান। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। টেকসই গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার দরকার বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। সকালে সিরডাপ মিলনায়তনে 13শ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। বদিউল আলম বলেন, নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশন স্বচ্ছ হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। টেকসই গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার দরকার। রাজনীতি একটা ব্যবসায়িক কার্যক্রমে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে নজর দেয়া না হলে রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে টেকসই গণতন্ত্রের উত্তরণ সম্ভব নয়।
নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ না হয় এবং শক্তিশালী না হয় তাহলে কিন্তু আমাদের পক্ষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভবপর নয়। এইসব ব্যাপারে আমরা অনেকগুলো সুপারিশ করেছি, আমরা গুরুত্বপূর্ণ সুপারিশ করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সুপারিশগুলো বহুলাংশে উপেক্ষিত রয়ে গিয়েছে। এবং যে এই আমরা বহু কষ্ট করে আমরা 6 মাসের মতো সময় ব্যয় করে দিন রাত খেটে এবং আমাদের অনেকে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই কাজটা করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত অনেকগুলোই কিন্তু ওই যে আমাদের আরপিওতে অন্তর্ভুক্ত হয় নাই। চুয়াডাঙ্গায় বাড়তে শুরু করেছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শিশু ওয়ার্ডে শয্যার তুলনায় ভর্তি 3 গুণ রোগী। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। প্রতিনিধি মিঠুন মাহমুদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। আবহাওয়া পরিবর্তনের কারণে চুয়াডাঙ্গায় বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। ঠান্ডা বাতাস আর রোটা ভাইরাসের প্রাদুর্ভাবে সদর হাসপাতালে শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীদের সংখ্যা বেড়ে গেছে কয়েক গুণ। শীতের তীব্রতা বাড়ার কারণে প্রতিদিন 50 থেকে 65 জন পর্যন্ত রোগী সর্দি কাশি ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে সদর হাসপাতালে। এর মধ্যে রোটা ভাইরাসে আক্রান্ত হয়ে ডায়রিয়া রোগীর বেড়েছে শিশুদের মধ্যে। দিন ধরে আমার বাচ্চা নিয়ে হসপিটালে আছি, ডায়রিয়া ঠান্ডা লেগেছে, অসুস্থ ছিল, এখন আল্লাহর রহমতে ভালো আছে। 3 দিন ধরে হয়েছে আমার বাচ্চার শীতের কারণে, আজকে আমরা নতুন ভর্তি হয়েছি। বাচ্চার জ্বর এসে ডায়রিয়া হয়েছে, ঠান্ডা জ্বর কাশি আর পাতলা পায়খানা হচ্ছে। হাসপাতালে শয্যার তুলনায় বেশি রোগী ভর্তি থাকায় অনেককেই চিকিৎসা নিতে হচ্ছে মেঝে বা বারান্দায়। এতে ভোগান্তির পাশাপাশি সুস্থতার হারও কমে গেছে। ডাক্তার নার্সদেরও সামাল দিতে হচ্ছে অতিরিক্ত চাপ। আমার পত্নীর 3 দিনের ডায়রিয়া হয়েছে, আমরা আজ নতুন ভর্তি হয়েছি, ওষুধপালা সব বাইরের থেকে কিনে আসবে। আগে দিলাম বাড়ি ছিলাম না, কালকে বাড়ি এলাম। চিকিৎসকেরা বলছে আতঙ্কের কিছু নেই, তবে পরিবারের সচেতনতা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। শীত থেকে রক্ষা পেতে হলে বাচ্চাদেরকে 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খেতে হবে, খাওয়াতে হবে, আর ইপিআই ভ্যাকসিন যেগুলো সময় মতো দিতে হবে। তাদের মাথার টুপি, হাত মোজা, পা মোজা, গায়ে গরমের কাপড় পরে বাইরে বের করলে বের হবে। এখন তো প্রয়োজন না হলে বের হবে না। রাতে শোয়ার সময় খেয়াল রাখতে হবে গায়ে গরম কাপড় আছে কিনা, জানালাটা বন্ধ আছে কিনা, এগুলো একটু দেখতে হবে। চুয়াডাঙ্গায় তাপমাত্রা আরও কমলে রোগীর সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করছে স্বাস্থ্য বিভাগ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। নড়বড়ে ভাঙা সাঁকো, কাঠ সরে গিয়ে মাঝখানে তৈরি হয়েছে ফাঁকা জায়গা। প্রতিদিনই পা ফসকে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তবু জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যেতে বাধ্য হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মেঘনা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই দুর্দশা দীর্ঘদিনের। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। 1983 সালে প্রতিষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মেঘনা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় 4 দশক পেরোলেও উন্নয়নের ছোঁয়া মেলেনি। বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র কাঠের সাঁকোটি এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ। কাঠামোতে ফাটল, নিচের মাটি ধসে পড়েছে, বিভিন্ন স্থানে কাঠ পচে তৈরি হয়েছে বড় বড় ফাঁকা জায়গা, আর এখানেই ঘটছে প্রতিদিনের দুর্ঘটনা। বর্ষা মৌসুমে সাঁকোটি আরও পিচ্ছিল হয়ে পড়ে, খালের পানি বাড়লে বেড়ে যায় ঝুঁকি। এসব কারণে শিক্ষার্থীর সংখ্যা কমে নেমে এসেছে মাত্র 84 জনে। ভাঙা পুল দিয়ে আসতে আমার অনেক কষ্ট হয়। ভাঙা সেতুটি যে কোনো সময় আমরা পড়ে যেতে পারি। আমরা সরকারের কাছে একটি আবেদন জানাচ্ছি, আমাদের এই সাঁকোটা যেন দ্রুত নির্মাণ করে দেয়। শুধু শিক্ষার্থী নয়, আশপাশের 4টি গ্রামের মানুষ এই সাঁকো ব্যবহার করেন প্রতিদিন। বারবার বিভিন্ন দপ্তরে গিয়েও মেলেনি কোনো সমাধান। তাই দ্রুত একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর। মেঘনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি ভাঙ্গা ব্রিজটি খুব বিপজ্জনক। এখানে বাচ্চাদের আসতে অনেক কষ্ট হয়, আপনার বৃষ্টির মধ্যে কষ্ট, এমনি সব দিক দিয়ে কষ্ট। আমরা সরকারের কাছে আবেদন এইটুকুই রাখি, আমাকে এই জিনিসটুকু আমাকে করে দিলে আমরা তাতে সরকারের কাছে হয়তো খুব খুশি হব আর কি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
অপরদিকে শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। অনেক দেরি হয়ে গেছে, এখন একেবারে ভেঙে গেছে, যা বাচ্চাদের চলাচলের জন্য বিশেষ অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আমরা চাহিদা দিয়েছি এবং উপজেলা প্রশাসন নজরদারিতে এই বিষয়টা আছে। শিগগিরই ঝুঁকিমুক্ত শিক্ষার পরিবেশ তৈরি হবে এই বিদ্যালয়ের কোমলমতি শিশুদের জন্য, এমনটাই প্রত্যাশা সকলের। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারি গ্রামে এ ঘটনা ঘটে। দর্শক, এই মুহূর্তে কুড়িগ্রাম থেকে এ বিষয়ে আরও তথ্য জানাচ্ছেন প্রতিনিধি লতিফুর রহমান লিঙ্কন। কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে বিরোধ কেন্দ্র করে এখন পর্যন্ত 3 জনের মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। তো আমরা এই মুহূর্তে আছি নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একজনকার লাশ এখানে আছে, আর বাকি 2 জন কিন্তু নাগেশ্বরী থানায় তাদের লাশ বর্তমানে অবস্থান করছে। তো আমরা এখানে দেখেছি যে কুড়িগ্রামের নবাগত পুলিশ সুপার কিন্তু ঘটনাস্থলে পরিদর্শন করছেন। তো আমরা স্থানীয় লোকজনের কাছে যেটা শুনেছি যে তারা যেটা জানিয়েছে, এটি দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে কিন্তু আজকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবে এমন কোনো ঘটনা কিন্তু এলাকাবাসী কিন্তু কখনোই কিন্তু কাম্য করেনি। তো আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতির জন্য অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনী সহ সব ধরনের প্রশাসনের লোকজন কিন্তু স্থানে ঘটনাস্থলে কিন্তু মোতায়েন রয়েছে। এই ছিল কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে আজকের সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। এবার আমাদের কৃষি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে মুড়ি কাটা পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। এতে প্রত্যাশার চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করছে চাষিরা। আবহাওয়া অনুকূল কৃষি বিভাগের তদারকি এবং পরামর্শে কৃষকরা সময় মতো ক্ষেতে সার, সেচ ও সঠিক পরিচর্যার কারণে এবার পেঁয়াজের ভালো ফলন বলে দাবি কৃষকদের। গোবিন্দগঞ্জ প্রতিনিধি মশিউর রহমান বাবুর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শিমুল খান। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। উপজেলার কামারদহ, পৌরসভা, কোচাশহর, গুমানীগঞ্জ সহ বিভিন্ন এলাকায় কৃষকরা ব্যস্ত পেঁয়াজ চাষে। উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে ৬,৫০০ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের চাষ হয়েছে। শীতের শুরুতে পেঁয়াজের পাতা বিক্রি করলেও বর্তমানে কৃষকরা পেঁয়াজ বাজারজাত করছেন। মনে করে 1 বিঘা মাটি 1 লাখ টাকা খরচ হচ্ছে, বেচা লাগবে 2 লাখ। বাজার যদি 2,500 থেকে 3,000 টাকা থাকে তাহলে কিছু লাভ আসবে। কৃষকদের মতে এই মৌসুমে পেঁয়াজের উৎপাদন ও বাজার দর দুটোই ভালো থাকায় তারা প্রত্যাশার চেয়ে বেশি লাভবান হচ্ছেন। মৌসুমের শুরুর দিকে কাঁচা পাতা সহ প্রতি মন পেঁয়াজ 2,500 টাকায় বিক্রি করলেও বর্তমান দাম বেড়ে প্রতি মন 3,000 টাকা পর্যন্ত পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। তবে বীজ, সার সহ কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় চাষের ব্যয় বৃদ্ধি পেলেও উৎপাদিত ফসল ভালো দামে বিক্রি করতে পারায় সন্তুষ্ট কৃষকরা। মোটামুটি অনেক টাকা খরচা, এখন যে বাজার তুলনামূলক ভালো পাই তাহলে ইনশাল্লাহ মোটামুটি মনে হয় ভালো। 1 বিঘাতে প্রায় 12.5 মণ পেঁয়াজ লাগাইছি আমি। পেঁয়াজের মোটামুটি অবস্থান ভালো। বাড়ির কাম কাজ আর স্বামীর সাথে ঘাস পালাচ্ছে, পেঁয়াজের দাম না হয় আমরা কি করে টাকা তুলবো। পেঁয়াজের ফলন বাড়াতে মাঠ পর্যায়ে কৃষকদের প্রযুক্তিগত পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। আমরা শুরুতেই আমরা যেটা দেই সেটা হলো অ্যান্টাকল স্প্রে করতে বলি, এবং 1 মাস বয়স থেকে আমরা যেটা দিতে বলি সেটা হলো রোবরাল, এবং পরবর্তীতে পেঁয়াজ উঠানোর 1 মাস আগে থেকে আমরা লুনা স্যানজিশন আমরা ইউজ করতে বলি, যেন পেঁয়াজের কোনোভাবেই এই যে পার্পল ব্লস ক্ষতি করতে না পারে। কৃষকদের পাশে মুড়িকাটা পেঁয়াজ সম্পর্কে কিভাবে আধুনিক উপায়ে তারা চাষাবাদ করতে পারে, কম খরচে বেশি লাভবান করতে পারে, এবং রোগবালাইয়ের আগে আগাম কিভাবে স্প্রে করলে তাদের পেঁয়াজ ক্ষতিগ্রস্ত কম হবে, এই সম্পর্কে আমরা কৃষি বিভাগ থেকে যথাযথ পরামর্শ দিচ্ছি। বাজারে ভালো দামে পেঁয়াজ বিক্রি করতে পারায় খুশি এই অঞ্চলের কৃষকরা। শিমুল খান, মাইটিভি নিউজ ডেস্ক।